আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 6 এ প্রথম ক্লাসে হাজির হয়েছি। তো প্রথম ক্লাসে আজকে আমরা এই চ্যাপ্টারে ক্যাশ রিসিট জার্নাল শিখব। তো ক্যাশ রিসিট জার্নালটা আমরা কিভাবে শিখব সে বিষয় নিয়ে খুঁটিনাটি শিখব, একদম A to Z শিখব। আশা রাখি তোমরা সবাই একদম আমার সাথে ধৈর্য সহকারে পুরো ক্লাসটি করবে। তো এই চ্যাপ্টারের নাম কিন্তু অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার। হ্যাঁ, তোমরা চ্যাপ্টারটা মিলাই নিও, চ্যাপ্টার 6 অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার, এটা যেটা বাংলা অর্থ দ্বারা হিসাব রক্ষণ পদ্ধতি ও বিশেষ সহকারী। তো প্রথম আজকে ক্যাশ রিসিট জার্নালের যে ম্যাথটি নিয়ে আলোচনা করব, এটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2014 সালে আসছিল। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। তো আমরা একটু দেখি কি আছে। দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অফ মিস্টার তুহিন ক্যাশ রিসিপ্ট ফর দি মান্থ অফ জুলাই 2014। তাহলে কি জুলাই মাসে 2014 সালের কি মিস্টার তুহিনের নগদ গ্রহণ সংক্রান্ত যে লেনদেনগুলো ছিল সেগুলো নিচে দেওয়া হলো। কি কি দেওয়া আছে দেখো। জুলাইয়ের 1 তারিখে মিস্টার তুহিন ব্রিংস ক্যাশ ফর টাকা 1 লাখ অ্যাজ ক্যাপিটাল। তাইলে মিস্টার তুহিন হলো মালিক, 1 লাখ টাকা নিয়ে আসলো মূলধন হিসেবে। কি হিসেবে? মূলধন হিসেবে। ক্যাপিটাল মানে মূলধন, আর ব্রিংস মানে নিয়ে আসা, হ্যাঁ, আনয়ন করা। তাহলে তুমি বলো তো যে তুমি নিজেকে কি মনে করো অঙ্ক করার সময়? তুমি নিজেকে মালিক মনে করো নাকি ব্যবসায়ী প্রতিষ্ঠান মনে করো? কোনটা মনে করো বলো তো? যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি মালিক মনে করো তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে, একদম ধরা খেয়ে যাবে। তোমার সব ম্যাথ ভুল হয়ে যাবে। তুমি অঙ্ক করার সময় নিজেকে তুমি ব্যবসায়ী প্রতিষ্ঠান মনে করবা, তুমি নিজেকে প্রতিষ্ঠান মনে করবা, মালিক আলাদা, তোমার সে মালিক আলাদা। তাহলে তুমি এই অঙ্ক করতেছো, মনে করো এই বসে বসে অঙ্ক করতেছো, তুমি এখন খেয়াল করো তো যে এই যে 1 লাখ টাকা মালিক নিয়ে আসলো, কোথায় নিয়ে আসলো? ব্যবসায়ী প্রতিষ্ঠানে। ব্যবসায়ী প্রতিষ্ঠান তুমি, তাহলে তুমি কি টাকা পাইলা না চলে গেল বলো তো? তোমার কাছে টাকা আসলো, তার মানে এটা ক্যাশ রিসিপ্ট হলো। কি হলো? এটা ক্যাশ রিসিপ্ট হলো। আর ক্যাশ রিসিপ্ট জার্নালে কিন্তু শুধুমাত্র নগদে রিসিপ্ট হলে আসবে, বাকিতে রিসিপ্ট করলে আসবে না। হ্যাঁ, নগদে টাকা যদি আসে তাহলে ক্যাশ রিসিপ্ট জার্নালে আসবে, আর অন্যান্য ক্ষেত্রে আসবে না। তবে হ্যাঁ, যদি কোনো চেক পাও, চেক পাওয়াটা নগদ টাকার সামিল। হ্যাঁ, নগদ টাকার সামিল, তাহলে চেক পাইলেও নগদ প্রাপ্তি জাবেদায় আসে। হ্যাঁ, নগদ প্রাপ্তি জাবেদাকে ইংলিশে ক্যাশ রিসিপ্ট জার্নাল বলা হয়। হ্যাঁ, তাহলে তুমি এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেলা, ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হলা যে ক্যাপিটাল হিসেবে যে মিস্টার তুহিন ব্যবসায়ী নিয়ে আসলো 1 লাখ টাকা, এটা কি তোমার জন্য প্রাপ্তি? হ্যাঁ, তোমার জন্য প্রাপ্তি। কারণ তুমি এখানে টাকাটা পাইলো কে? টাকাটা পাইলো ব্যবসায়ী প্রতিষ্ঠান, আর টাকা নিয়ে আসলো কে? মিস্টার তুহিন। তাহলে তুমি তো ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাহলে তুমি টাকা পেয়েছো। এরপরে জুলাই 2 তারিখে দেখো কি বলা আছে। ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 30,000, কস্ট দেওয়া আছে টাকা 25,000। তাহলে যখন কস্ট দেওয়া থাকবে, সেলসের সময় যখন কস্ট দেওয়া থাকবে, তখন একটা জার্নাল বেশি হবে, সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে, মার্চেন্ডাইজ ক্রেডিট হবে। আর এই কস্ট তখনই দেওয়া থাকে যখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জার্নালগুলো করা হয়। আমরা আগের ক্লাসে কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জার্নাল কিভাবে করতে হয় সেটা আমরা দেখাই দিয়েছি। তার মানে এই যে এখানে এই 30,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, 30,000 টাকার পণ্য বিক্রয় করছে কিসের মাধ্যমে? ক্যাশের মাধ্যমে। তুমি বলো তো পণ্য বিক্রয় করলে টাকা আসে না চলে যায়? বলো তো। পণ্য বিক্রয় করছো, তুমি কাউকে পণ্য দিয়ে দিছো, সে কি তোমাকে পণ্যটা ফ্রি নিয়ে যাবে না টাকা দিবে? তোমাকে টাকা দিবে, তাহলে তুমি টাকা পাচ্ছ। তাহলে এটাও ক্যাশ রিসিপ্ট। কি? এটাও ক্যাশ রিসিপ্ট। তাহলে 30,000 টাকার পণ্য বিক্রি করছো, কত টাকা? 30,000 টাকার। এই পণ্যটার খরচ হয়েছে 25,000 টাকা, তার মানে এই পণ্যের ব্যয় 25,000, বাট 30,000 টাকা বিক্রি করছো, তোমার লাভ হয়েছে 5,000। তো দ্যাটস ওয়াই লাভের বিষয়টা এখানে অন্তত আসতেছে না। তুমি ক্যাশ কত পাইছো? ক্যাশ পাইছো 30,000। তুমি একটা জিনিস মনে করো 25 টাকায় ক্রয় করে সেটা 30 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার পকেটে কত টাকা ঢুকতেছে? 30 টাকায় ঢুকতেছে। ঠিক আছে, তাহলে এই 30 টাকা ক্যাশ রিসিপ্টের ক্ষেত্রে 30 টাকায় তোমাকে ধরতে হবে, অর্থাৎ এখানে তুমি 30,000 টাকা যে ক্যাশ পেয়েছো এটাকে ক্যাশ রিসিপ্ট হিসেবে ধরতে হবে। আর
কস্ট, এটা কস্ট অফ গুড সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট একটা কলাম থাকবে, সেখানে আমরা এই 25,000 টাকা বসাই দেবো। হ্যাঁ, এরপরে জুলাই 3 তারিখে কি বলা আছে দেখো, এ চেক ফর টাকা 19,500 ইজ রিসিভড ফ্রম বি কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট টাকা 20,000। খেয়াল করে দেখো, বি কোম্পানি থেকে একটি 19,500 টাকা চেক রিসিভ করা হয়েছে, যা 20,000 টাকা পূর্ণ নিষ্পত্তির জন্য, বা পূর্ণ নিষ্পত্তিতে 19,500 টাকার একটি চেক বি কোম্পানি থেকে রিসিভ করা হয়েছে। তাহলে চেক রিসিভ করা আর নগদ টাকা পাওয়া একই কথা আমরা বলে দিছি। তার মানে এইটাও ক্যাশ রিসিপ্ট। হ্যাঁ, এটা কি ক্যাশ রিসিপ্ট। কোথা থেকে পাইলাম? বি কোম্পানি থেকে। ওকে, পাইলাম কত টাকার? 19,500 টাকা পাইলাম। তাহলে 19,500 টাকার আমি নগদ ফ্যাসিলিটিস পাইলাম। তাহলে ক্যাশ রিসিপ্ট কিন্তু 19,500 টাকা। কিন্তু এখানে কথা আছে, এই 19,500 টাকা তুমি কিন্তু তার কাছ থেকে পাইতা না, পাইতা হলো বি কোম্পানির কাছ থেকে 20,000 টাকা পাইতা, বাট তুমি 19,500 টাকার একটা চেক পেয়েছো। পাওয়ার পরে এই 20,000 টাকাকে সেটেল করে ফেলছো। বলছো ঠিক আছে, তোমার 20,000 টাকা পাইতাম, তো তুমি 19,500 টাকা দিয়েছো, আর 500 টাকা তোমার দিতেও হবে না। তাহলে এই যে 500 টাকা তোমার যে দেওয়া লাগবে না, নগদ লেনদেন করার সময় যে অর্থ কম দেওয়া হয়, ঠিক আছে, নেওয়া এবং দেওয়ার সময় যে অর্থ কম দেওয়া হয় সেটাকে ডিসকাউন্ট বলে। ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্ট। এটা হলো, এখানে যেহেতু নগদ অর্থ তুমি নেওয়ার সময় ডিসকাউন্ট দিয়েছো, এটা ক্যাশ ডিসকাউন্ট হয়েছে। ঠিক আছে, তাইলে এই ডিসকাউন্টটা তুমি দিয়েছো, হ্যাঁ, তাকে দিয়েছো, কত? বি কোম্পানিকে দিয়েছো। তার মানে 500 টাকা ডিসকাউন্ট গেছে, আর বাকি 19,500 টাকা তুমি ক্যাশ পেয়েছো। তার মানে কি 500 টাকা ডিসকাউন্ট আর 19,500 ক্যাশ পেয়েছো, তাহলে টোটাল কত হলো? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা সেটেলমেন্ট হয়ে গেল। এরপরে জুলাই 10 তারিখে কি আছে? ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 27,000। ঠিক আছে, তাইলে এখানে আবার এই যে এটা 30,000টার মতোই একই কাহিনী। 2 তারিখে যে ঘটনা ঘটছে এখানেও সেই ঘটনাই ঘটছে। ওখানে 30,000 টাকা ছিল, এখানে 27,000 টাকা আছে। এটাই, ওখানে কস্ট ছিল 25,000, এখানে কস্ট আছে 20,000। তো এই একই জিনিস, ওটার ঘটনা আর এটার ঘটনা একই জিনিস। তুমি 27,000 টাকা ক্যাশ পেয়েছো, তার মানে ক্যাশ রিসিপ্ট 27,000 টাকা, আর কস্ট অফ গুডস সোল্ডে যাবে 20,000 টাকা। ক্যাশ রিসিপ্ট টাকা 20,000 অন বিলস রিসিভেবল। তাহলে বিলস রিসিভেবলের থেকে তুমি বিলস, প্রাপ্য বিল থেকে, ঠিক আছে, বা প্রাপ্য হিসাব থেকে তুমি 20,000 টাকা পেয়েছো। তাইলে প্রাপ্য হিসাব থেকে 20,000 টাকা পেয়েছো, তাহলে এটাও ক্যাশ রিসিপ্ট। এরপরে দেখো জুলাই 24 তারিখে বলা আছে, এ চেক ফর টাকা 24,700 রিসিভড ফ্রম সি কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা কত? 25,000। তাইলে দেখো এই যে এইটা আর জুলাই 3 তারিখের কিন্তু লেনদেনটা একই কাহিনী। এখানে 25,000 টাকা সেটেলমেন্ট করার জন্য 24,700 টাকার একটি চেক পেয়েছো। তার মানে ক্যাশ ফ্যাসিলিটিস তুমি 24,700 পেয়েছো, 300 টাকা কম দিয়েছো। এই 300 টাকা হলো তোমার ডিসকাউন্ট। হ্যাঁ, ক্যাশ রিসিপ্ট টাকা 3,000 ফর ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের জন্য 3,000 টাকা ক্যাশ রিসিপ্ট পে করছো। তাহলে সবগুলোই এখানে ক্যাশ রিসিপ্ট আসলো। আমি একটা জিনিস বলে দিই, ক্যাশ রিসিপ্ট জার্নালে শুধুমাত্র ক্যাশ রিসিপ্ট হলে আসবে, যদি বাকিতে আসে তাহলে হবে না। যদি কি করো, সেল করো অন অ্যাকাউন্ট, দেওয়া আছে সেলস অফ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, অথবা বাকিতে দেওয়া আছে, অন অ্যাকাউন্ট মানে বাকিতে। ঠিক আছে, তাহলে বাকিতে দেওয়া থাকলে তখন কিন্তু ক্যাশ তুমি পাবে না। অথবা কি দেওয়া আছে যে তোমার কোনো লেনদেন যেটা মানে নগদ টাকায় ফ্যাসিলিটিস পাচ্ছ না, ইনস্ট্যান্ট তুমি নগদ টাকায় ফ্যাসিলিটিস পাচ্ছ না। তুমি একটা আসবাবপত্রের ডিপ্রিসিয়েশন ধরলা, অবশ্যই ধরলা, তাহলে আসবাবপত্রের অবশ্যই সেটা কি নগদ লেনদেন হবে? ক্যাশ রিসিপ্ট জার্নালে শুধুমাত্র নগদ প্রাপ্তি, যে লেনদেনের ফলে নগদ টাকা পাওয়া যাবে সেটাই আসবে। আমি বারবার বলতেছি, ক্যাশ রিসিপ্ট জার্নালে অর্থাৎ নগদ প্রাপ্তি যাবে, তাই শুধুমাত্র নগদের টাকা পাওয়া যাবে যে সমস্ত লেনদেন, সেই সমস্ত লেনদেন আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বেশ কয়েকটা লেনদেন পড়লাম, সবগুলো লেনদেন কিন্তু নগদ টাকা পাওয়া গেছে। তাহলে কি বলছে? রিকোয়ারমেন্ট বলছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইন ক্যাশ রিসিপ্ট জার্নাল। তাহলে ক্যাশ রিসিপ্ট জার্নালের জন্য টাইটেল দেবো মিস্টার তুহিন ক্যাশ রিসিপ্ট জার্নাল। কি দেবো? কলামগুলো কিভাবে কাটবো দেখো, ডেট, তারপরে অ্যাকাউন্ট ক্রেডিটেড, এটা দিলেও চলে, না দিলেও চলে। অ্যাকাউন্ট ক্রেডিটেড এটা দিলেও চলে, না দিলেও চলে। ডেবিট, ক্রেডিট, আর এই যে লাস্টেরটা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই কলামটাও না দিলেও চলে। এটাও কিন্তু সবগুলোর জন্য না,
তাইলে এখানে মাদার কলামগুলো হলো এই যে ডেবিট এবং ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট। এই যে ডেবিট এবং ক্রেডিটের কিন্তু ডেবিটের 2টা আর ক্রেডিটের 3টা, মোট এই 5টা কলাম, এই 5টা কলাম মাদার কলাম। আর এইটা একদম অপশনাল, এটা না দিলেই চলে। আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট কখন দিব? যখন এই যে মার্চেন্টাইজ সেল করার জন্য বা ইনভেন্টরি সেলস করার সময় যদি কস্ট দেওয়া থাকে, যে 30,000 টাকা বিক্রি করছে, সেটার কস্ট দেওয়া ছিল 25,000 টাকা। যখন এই ব্যয়টা দেওয়া থাকবে, কোনো বিক্রিত পণ্যের ব্যয় যখন দেওয়া থাকবে, তখন আমরা এই কলামটা বাড়তে দিব, তাছাড়া দরকার নাই। ঠিক আছে, আমি কিন্তু এই ম্যাথটা প্রথম চুজ করার কারণটাই হলো এই যে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, এটা এই কলামটা কিন্তু সবসময়ের জন্য না, এই কলামটা সবসময়ের জন্য না, এই কলামটা যখন সেলসের জায়গায় কস্ট দেওয়া থাকবে, তখন সেলস যেখানে আছে সেই অ্যামাউন্টের কস্ট দেওয়া আছে, তখন এই যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তবে হ্যাঁ, আরেকটি যে কথা আছে, যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে তাহলে এটা আসবে, আর যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলে, তাহলে এটা আসবে না, তখন এটা দিবা না। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আমি যে ইউনিক কথাগুলো বলে দিই, এগুলো কিন্তু তোমাকে নোট করে রাখতে হবে, তুমি কিন্তু অবশ্যই নোট করে রাখবে। আর যার এই পিডিএফটা লাগবে, লেকচার শিটটা লাগবে, সে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমার লেকচার শিটটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে কি হলো দেখো, ডেবিটে কি থাকবে? ক্যাশ আর সেলস ডিসকাউন্ট, ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট, এই 2টা কলাম থাকবে। ক্রেডিটে থাকবে অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার বা প্রাপ্য হিসাব, যেটা বলো না কেন। তারপরে সেলস থাকবে, আদার্স অ্যাকাউন্ট থাকবে মানে অন্যান্য হিসাব থাকবে। তাহলে ডেবিটে 2টা থাকে, ক্যাশ আর সেলস ডিসকাউন্ট, ক্রেডিটে থাকে 2টা, অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস আর আদার্স অ্যাকাউন্ট। এই 5টা কলাম থাকবে টোটাল। তাইলে দেখো, এটা জার্নাল করে ফেলে তো, 1 লাখ টাকা ক্যাপিটাল হিসেবে নিয়ে আসছো, তাহলে জার্নাল কি হবে? ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, তাই না? তাইলে এই যে ক্যাশ ডেবিট, ডেবিটের ঘরে বসাও, আর ক্যাপিটাল ক্রেডিট, ক্যাপিটাল, এই যে ক্রেডিটের ঘরে কিন্তু ক্যাপিটাল নামে কোনো কলাম আছে? নাই। অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস ব্যতীত যত কলাম আসবে সব আদার্স কলামে যাবে। কোথায় যাবে? আদার্স কলামে। তাহলে এখানে দিয়ে দেবা 1 লাখ টাকা। এরপরে জুলাই 2 তারিখে কি বলা আছে? সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 30,000, তাহলে 30,000। তাহলে এটা জার্নাল কি হবে? ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, কি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। তাইলে জুলাই 2 তারিখ, এখানে অ্যাকাউন্ট ক্রেডিটের সেলস, এটা নেকলেস, এটা কি কলামটা দিয়েও না, তোমরা বাদ দিয়ে দেবো এই কলামটা, সমস্যা নেই। দিয়ে ক্যাশ ডেবিট কত? 30,000 টাকা, আর সেলস ডেবিট ক্রেডিট কত? 30,000 টাকা, এই যে বসাই দিলাম। আর এইখানে এই যে কি আছে? কস্ট দেওয়া আছে 25,000 টাকা। তাইলে এই যে আমরা একটা কলাম কেটে রাখছি, কেন কেটে রাখছি? কস্ট দেওয়া আছে এই জন্য। তাইলে এটা 25,000 টাকা। আরেকটি কথা বলে দিই যে এই কস্ট অফ গুডস সোল্ড কখন দিতে বলছি? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম থাকলে। তাইলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম না পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এটা তো কোনো কিছু বলা নেই, এখানে বলা আছে। যদি না বলা থাকে, তাহলে কস্ট যদি দেওয়া থাকে, তাহলে তোমার এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম মনে করে তোমাকে এটা দিতে হবে। ঠিক আছে, এটা দিতে হবে। আর যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম থাকে, তাহলে এই কস্ট দেওয়া সত্ত্বেও এখানে দেওয়া যাবে না, তখন দিলে কিন্তু তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এই জায়গায়ও অনেকে দেখা যায় যে ভুল করে আসো, আর তখন প্রত্যাশিত মার্ক পাও না। যে এই ম্যাথটাই দিয়ে আসো, A to Z ঠিক আছে, কোথাও ভুল নাই, তুমি কনফিডেন্স যে এই অঙ্ক আমি 10-এ 10 পাবোই, বাট তুমি এই জায়গাটাই ভুল করে ফেলছো। কস্টের জন্য এই কস্ট দেওয়া আছে, তুমি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই জিনিসটা দেওয়া নাই। ঠিক আছে, না দেওয়ার কারণে এটা ভুল হয়ে গেছে, তো এর জন্য তোমার মার্কস কাটছে, যার কারণে তোমার প্রত্যাশিত রেজাল্ট হয়নি। ওকে, এরপরে জুলাই 3 তারিখে কি বলা আছে? একটা চেক পাওয়া আছে 19,500 টাকা, সেটা 20,000 টাকা সেটেলমেন্ট করার জন্য। তাহলে এই চেক যে পাইছো, তাহলে ব্যাংক ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, আর বি কোম্পানি ক্রেডিট। বি কোম্পানিকে অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ দেনাদারের কাছ থেকেই তো আমরা টাকা পাই, তাই না? অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদারের কাছ থেকে পাই। কত টাকা পাবো? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা ক্রেডিট করে ফেলে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর ক্যাশ কত পাইলাম? 19,500 টাকা, তাহলে ক্যাশ ডেবিট 19,500 টাকা। আর এখানে ডিসকাউন্ট গেল কত? 500 টাকা। তাহলে এই যে সেলস ডিসকাউন্টের জায়গায় 500 টাকা বসাই দেবো। ঠিক আছে, তাইলে ডেবিট এবং ক্রেডিট কিন্তু সবসময় সমান হতে হয়। দেখো, ক্রেডিট কত? 20,000 টাকা, আর ডেবিট কত? 19,500 আর 500 কত হলো? 20,000। ওকে, এরপরে জুলাই 10 তারিখ কি বলা আছে? ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 27,000। তাহলে কি? সেলস ক্যাশ ডেবিট 27,000 টাকা, সেলস ক্রেডিট 27,000 টাকা, কস্ট দেওয়া আছে এটা 20,000 টাকা, তাইলে
কস্ট অফ গুড সোল্ড ডেবিট, অ্যাকাউন্ট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এখানে এই যে এই 20,000 টাকা বসাই দেবা। হ্যাঁ, এরপরে 20 তারিখে কি বলা আছে, ক্যাশ রিসিপ্ট অন দ্য বিলস রিসিভেবল। বিলস রিসিভেবল বা নোটস রিসিভেবল কিন্তু একই জিনিস, ঠিক আছে। তাইলে এখানে ক্যাশ ডেবিট আর নোটস রিসিভেবল, নোটস রিসিভেবলটা কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে আসবে না। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে আসবে না, এই জায়গাটা অনেকে ভুল করো, ঠিক আছে। এইটাও কিন্তু একটা ইউনিক ট্রানজ্যাকশন, এটা অনেকে ভুল করো। বিলস রিসিভেবল এটাকে নোটস রিসিভেবল বলা হয়, এটা কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল না। অর্থাৎ প্রাপ্য নোট আর প্রাপ্য হিসাব কিন্তু এক নয়, প্রাপ্য হিসাব একটা জিনিস, প্রাপ্য নোট আর একটা জিনিস। হ্যাঁ, তাইলে এই অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে বসানো যাবে না। তাইলে এটা জার্নাল কী হবে, ক্যাশ ডেবিট কত 20,000 টাকা, আর নোটস রিসিভেবল ক্রেডিট 20,000 টাকা। নোটস রিসিভেবল নামে কোনো জার্নাল কলাম নাই, তাহলে আদার্স অ্যাকাউন্টে বসাবো। এরপরে এ চেক ফর টাকা, এই যে 24,700 টাকার একটা চেক পাওয়া গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বাট্টা হিসাব ক্রেডিট ডেবিট, আর কি সি কোম্পানি হিসাব ক্রেডিট। তাহলে সি কোম্পানি কে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলে 25,000 টাকা বসাইলাম, আর ক্যাশ ফ্যাসিলিটিস কত পাইলাম 24,700 টাকা, তাহলে ক্যাশে ঘরে 24,700 বসাইলাম। ডিসকাউন্ট কত গেল 300 টাকা, তাহলে 300 টাকার সেলস ডিসকাউন্টে ঘরে বসাইলাম। ওকে, এরপরে 3,000 টাকা ইন্টারেস্টের মাধ্যমে কি ক্যাশ রিসিভ হয়েছে, তাহলে ক্যাশ রিসিভ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, তাহলে ক্যাশ রিসিভ ডেবিট করে 3,000 টাকা, আর ইন্টারেস্ট রেভিনিউ নামে কোনো কলাম নাই, তাহলে আদার্স কলামে 3,000 টাকা বসাই দিলাম। তাইলে এখন আমাদের দেখো এই ক্যাশ, সবগুলো ক্যাশ যোগ করো, কত হবে। এখানে আমরা কি লিখছি, একটা জিনিস লিখছি ফুট, ঠিক আছে। ফুট মানে যোগফল। হ্যাঁ, এখানে একটা জের, তাইলে এই জেরগুলো নামাও। 1,30,000, 19,500, 27,000, 20,000, 24,700, 3,000, মোট যোগ করলে 2,24,200 হয়। এরপরে সেলস ডিসকাউন্ট 500 আর 300 যোগ করলে 800 হবে। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল 20,000, 25,000 যোগ করলে 45,000 হবে। এরপরে সেলস 30,000, 27,000 যোগ করলে 57,000 হবে। এরপর আদার্স অ্যাকাউন্ট 1,20,000 আর 3,000 যোগ করলে 1,23,000 হবে। এখন খেয়াল করে দেখো, আমি ওই যে শুরু একটা কথা বলেছিলাম, ডেবিট এবং ক্রেডিট কিন্তু সমান হতে হয়। তাহলে এই ডেবিটের দুইটা কলাম রয়েছে না, 2,24,200 আর 800 যোগ করলে কত হবে 2,25,000। আর ক্রেডিটে কয়টি কলাম রয়েছে, তিনটি, এই তিনটি যোগ করলেও কিন্তু 2,25,000 হবে। দেখো 45,000, 57,000 আর 1,23,000 যোগ করো 2,25,000 হবে। তাইলে কিন্তু মিলে গেল। হ্যাঁ, তাইলে মিলে গেল। তাহলে এখানে কি লিখছি, ক্রস ফ্রুট। ক্রস ফ্রুট মানে যৌগিক জের যেটা, ঠিক আছে। অর্থাৎ এই যে এই দুইটা কলামের জের আর এই পাশাপাশি কলামগুলোর জের, ঠিক আছে, যোগফল। তাইলে এগুলো লিখলে লিখবা, না লিখলে নাই, সমস্যা নাই, তবে লেখা ভালো, বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। কিছু কিছু জিনিসে দেখা যাবে যে এই ম্যাথটা যদি তুমি বুদ্ধিমানের মতো ভালো স্টুডেন্টের মতো দিতে পারো, তাহলে এই ম্যাথে তুমি 10-এ 12 পাবে। কেমনে পাবে, 10-এ 12 দিবে কখনো না, দিবে না, কিন্তু 10-এ 10ই দিবে তোমাকে এই প্রশ্নের জন্য। বাট তোমার এই যে এই সাজানোগুলো সুন্দর হয়েছে, এর জন্য স্যার তোমার উপর স্যাটিসফাইড হওয়ার কারণে কি হবে জানো, তোমাকে ভালো স্টুডেন্ট হিসেবে মার্ক করে ফেলবে। পরবর্তী কোশ্চেনের অ্যান্সারগুলো দেখার সময় যদি টুকটাক কিছু ভুলও করো, সেই জায়গায় তোমাকে কনসিডার করবে, ভালো মার্কস দেবে। এই জন্যেই যে কিছু জিনিস তুমি যদি স্যারকে বসে আনতে পারো, তাহলে তো দেখা যাবে যে 10-এর মধ্যে 12 পাবে। এটা আমি মাঝে মাঝেই বলে থাকি। তো 12 পাওয়ার ব্যাখ্যাটাও বলে দিলাম কীভাবে 12 পাবে, ঠিক আছে। হয়তো পরের অঙ্ক কিছু হালকা একটু ভুল করছো, তোমার 2 মার্ক কাটা যাবে ওখানে, বাট এই যে এই অঙ্কটা সুন্দর করার জন্য ওখানে তোমাকে 2 মার্ক কনসিডার করে ওটা ফুল মার্কস দিয়ে দেবে, ঠিক আছে। এই জন্য তোমার দেখা যাবে যে 10-এর মধ্যে 12 পাচ্ছ, বুঝতে পারছো। তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা। ক্লাস একটু লং হয়ে যাচ্ছে, তো আর আমি একটু বেশি বলে ফেলতেছি, কারণ পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। অনেকেই এই জায়গায় বিরক্ত হয়ে যাচ্ছ, বাট বিরক্ত হওয়ার কিছু নাই, কারণ এখানে আমি যখন ক্লাস নিই, আমি সকলের বিষয়টা মাথায় রেখে ক্লাস নিই। তুমি হয়তো অল্প কথাতেই বুঝে যাচ্ছ, আরেকজনকে একটু বিস্তারিত বলা লাগতেছে, সে একটু বিস্তারিত না বললে বুঝতে পারতেছে না, ঠিক আছে। ওই যে বিস্তারিত না বললে যে বুঝতে পারতেছে না, তার বিষয়টা আমি মাথায় নিয়ে আমি ক্লাস নিই, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালোভাবে পড়াশোনা করো। হ্যাপি স্টাডি।